এই সমস্যা কিন্তু বহুবার এসেছিল। আচ্ছা, এখন আমরা এইরকম আরেকটা অঙ্ক দেখব, তবে এই অঙ্কটা একটু সহজ। আমরা কিন্তু এই লেকচারের শুরুতে বলেছিলাম যে দ্রাব্যতাকে তিনভাবে সংজ্ঞায়িত করা যায়। তার মধ্যে এতক্ষণ যতগুলো গাণিতিক সমস্যা আমরা সমাধান করলাম সবগুলো ছিল এককবিহীন দ্রাব্যতার গাণিতিক সমস্যা। এখন আমরা কিছু দ্রাব্যতার হিসেব নিকেশ করবো, তবে এবার কিন্তু একক আছে। যেমনটা দেখো এখানে বলছে যে 60 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লবণের দ্রাব্যতা, কি দ্রাব্যতা কত, 50 গ্রাম পার লিটার আর 42 গ্রাম পার লিটার। তাহলে দ্রাব্যতার যে আর যে দুইটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো এবার কিন্তু আমাদেরকে লাগতেছে। আমরা বললাম যে দ্রাব্যতাকে তিনভাবে সংজ্ঞায়িত করা যায়, তার মধ্যে একটা সংজ্ঞা আমরা এতক্ষণে জানলাম। এখন আমরা বাকি সংজ্ঞা দুটো দেখি। আমি একটু সাইডে একটু করে রাখি। বিষয়টা হচ্ছে এরকম, যদি গ্রাম পার লিটার এককে যদি দ্রাব্যতার সংজ্ঞা দিতে বলে তাহলে এটা কি বোঝাবে। তা আমরা একটা ছবি একটা খেয়াল করি। মনে করা যাক যে এইখানে আমাদের একটা পাত্র আছে, মনে করি এখানে একটা পাত্র আছে। এই পাত্রটাতে 1 লিটার পরিমাণ দ্রবণ আছে, 1 লিটার দ্রবণ আছে। আমি কিন্তু দ্রাবকের কথা বলি নাই, বলছি দ্রবণ আছে। তা দ্রবণ যেহেতু আছে তার মানে এখানে দ্রবও আছে দ্রাবকও আছে, হ্যাঁ দ্রব আছে এবং দ্রাবক আছে। তাহলে এই 1 লিটার দ্রবণটাকে যদি আমরা সম্পৃক্ত দ্রবণ হিসেবে যদি বিবেচনা করি, তাহলে সম্পৃক্ত অবস্থায় প্রতি লিটার দ্রবণের মধ্যে যত গ্রাম পরিমাণ দ্রবীভূত থাকে, তাহলে তত এই গ্রাম পরিমাণটাকে তার দ্রাব্যতা বলে। সংজ্ঞা খুব সহজ, বলা হচ্ছে 1 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটি তার দ্রাব্যতা নির্দেশ করে। এখানে কিন্তু সম্পৃক্ত হতে হবে, তাহলে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রবের যে পরিমাণ সেটি হচ্ছে তার দ্রাব্যতা। তো এখানে দ্রাবকের সাথে কোনো কানেকশন নাই, সুতরাং এই জাতীয় অঙ্ক খুব সহজ হয়ে থাকে গাণিতিক সমস্যাগুলো। একইভাবে এটা গ্রাম পার লিটার নাম যদি মনে করা যায় যে বলতে যে মোল পার লিটার হতো, তাহলে কি বুঝতাম? তাহলেও একই কথা বুঝতাম যে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে এখানে আমরা যেমন বলছি যত গ্রাম, এবার বলবো আমরা যত মোল দ্রবীভূত থাকবে কোথায়? প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে, সেটাই তার দ্রাব্যতা নির্দেশ করবে। এই সংজ্ঞা দুটো অনেক সহজ, সংজ্ঞা দুটো জাস্ট চেহারা দেখেই বলে দেওয়া যায়। শুধু বলতে হয় যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে, আর তাপমাত্রা তো অবশ্যই ফিক্সড, তাপমাত্রা ফিক্সড না বলে কিন্তু হবে না। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রা প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকবে সেটা তার দ্রাব্যতা নির্দেশ করবে। এই অনুযায়ী একটা হয়, এই জন্য মূলত গ্রাম পার লিটার। আর যদি এভাবে বলি যে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল পরিমাণ দ্রবীভূত থাকবে সেটা তার দ্রাব্যতা নির্দেশ করবে, তখন এটাই কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে মোল পার লিটার দ্রাব্যতা। তো এই হচ্ছে মোটামুটি দ্রাব্যতার 3টা সংজ্ঞা। তো আমাদের এই যে প্রবলেমটা আছে এটা কিন্তু আমাদের এইরকম গ্রাম পার লিটার দ্রাব্যতার গাণিতিক সমস্যা। এই সমস্যা খুব সহজ হয়ে থাকে। আমরা একটু দেখি সমস্যাটা কীভাবে সমাধান করা যেতে পারে, ঠিক আছে? তো এখানে যেমনটা বলেছে যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস আমরা একটা লবণের দ্রাব্যতা হচ্ছে 50 গ্রাম পার লিটার ও 42 গ্রাম পার লিটার। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 450 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস, এটা 45 হবে না, এটা হবে আমাদের কত বুঝতেই পারছি, এটা হচ্ছে আমাদের 60 গ্রাম হবে। হ্যাঁ, এটা 35 হবে, এটা কত হবে? এটা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। আচ্ছা, তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 450 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কি পরিমাণ দ্রবক ক্লাস হিসেবে জমা হবে সেটা আমরা নির্ণয় করব। এখানে কিন্তু আপেক্ষিকের ব্যাপারটা দেওয়া আছে, তাহলে আপেক্ষিকের যেহেতু মান দেওয়া আছে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যাপার আছে। তো এখানে ব্যাপারটা কেমন সেটা আমরা একটু দেখি। আগে আমরা পাশে একটু লিখি, আগে আমরা দুইটা ঘর করি। মনে করা যাবে একটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি সেলসিয়াসের আর একটা পাশ হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াসের। তো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের দ্রাব্যতা হচ্ছে কত? 50 গ্রাম পার লিটার, 50 গ্রাম প্রতি লিটার। মানে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রব থাকলে এটা হচ্ছে আমাদের দ্রব, আর এটা হচ্ছে আমাদের দ্রবণ। তখন একটা সম্পৃক্ত দ্রবণ আর কি তৈরি হয় এবং প্রতি লিটার দ্রবণে যে পরিমাণ দ্রব থাকে সেটা দ্রাব্যতা নির্দেশ করে। অন্যদিকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে কি হচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে প্রতি লিটার 42 গ্রাম পার হচ্ছে লিটার। তার মানে হচ্ছে যে এখানে প্রতি
1 লিটার সম্পৃক্ত দ্রবণে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে, ঠিক আছে, দ্রবের পরিমাণ হচ্ছে 42 গ্রাম। তাহলে এই যে এখন যদি আমি 60 ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে যদি 30 ডিগ্রি সেলসিয়াস যদি আমি নিয়ে যাই, মানে আমি কি করছি, এখানে নিচে শীতলীকরণ করছি, শীতলীকরণ করে কিন্তু গ্লাস কিন্তু জমা হয়, গ্লাস জমা হয়, তাই না? গ্লাস জমা হবে। তো কেন গ্লাস জমা হবে সেটা আমরা একটু দেখি, কি পরিমাণ গ্লাস জমা সেটা একটু দেখবো। তো এখানে বলছে 450 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এখানে দেয়া আছে 450 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এইখানে লাগলো ব্যাসটা। তো এইটা আমাদের তো এটাও সম্পৃক্ত দ্রবণ, এটাও সম্পৃক্ত দ্রবণ, তবে এটা লিটার, এটা লিটার। এইটা যদি আমাদের যদি মিলিলিটার দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হতো, ঠিক আছে? প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো, যে যদি আমাদের এইটা মিলিলিটার যদি দেওয়া থাকতো তাহলে আমাদের জন্য কিন্তু খুবই সহজ হতো। আমরা বলতাম যে 450 মিলিতে থাকে, মানে 1 লিটার তথা 1000 মিলিতে থাকে 50 গ্রাম, তাহলে একে কত থাকবে আর 450 মিলিতে কত থাকবে আমরা ফট করে বের করতে পারতাম। কিন্তু এইখানে আবার মানটা দেয়া আছে গ্রাম এককে, তাহলে এই গ্রাম এককটাকে আমরা অবশ্যই মিলিলিটারে কনভার্ট করতে হবে। তার মানে ভর দেয়া আছে, আমাদেরকে আয়তনে যেতে হবে। এখন ভর দেয়া আছে, আমরা যদি আয়তনে যদি যেতে চাই তাহলে নিশ্চয়ই আবার ওই আগের মতো কিন্তু আমাদেরকে আপেক্ষিক গুরুত্বের ব্যাপারটা লাগবে। তো এই জন্য এখানে আপেক্ষিক গুরুত্বের মান কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখতে চাই 450 গ্রাম সম্পৃক্ত দ্রবণ সমান কত মিলি সম্পৃক্ত দ্রবণ হয়, এটাও সম্পৃক্ত দ্রবণ হবে কিন্তু। তো জাস্ট মিলিতে কনভার্ট হবে। নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল আমাদের ডি সমান ছিল আমাদের এম ভাগ ভি ছিল। এবার আমরা ভি বের করতে চাই, মানে মিলি বের করতে চাই। ভি যদি বের করতে চাই তাহলে আমাদের এম কে কি করতে হবে? ডি দ্বারা ভাগ করতে হবে। তার মানে এই যে 450 গ্রাম যে দেওয়া আছে, আমাদেরকে যে কাজটা করতে হবে 450 গ্রাম এই মানটাকে আমাদের ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? আপেক্ষিক গুরুত্ব 1.13 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু মিলি এককে কিন্তু পেয়ে যাবো পরিমাণ। তো সেটা কত হচ্ছে? 450 ভাগ হচ্ছে 1.13, তাহলে হচ্ছে 398.23। এটা হচ্ছে 398.298 450কে 1.13 দ্বারা ভাগ করলে মানটা হচ্ছে 498.2। সরি, 450কে 1.13 দ্বারা ভাগ করলে মানটা হচ্ছে 398.23। 398.23 এত কিন্তু এবার মিলি হচ্ছে, ঠিক আছে? তার মানে হচ্ছে 450 গ্রাম সম্পৃক্ত দ্রবণ যে কথা, 398.23 মিলি সম্পৃক্ত দ্রবণ একই কথা। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের জন্য যে গৃহীত কৌশলটা হচ্ছে এরকম। আমরা যে কাজটা করব, আমরা দেখব যে এখানে বলছে 1 লিটারে থাকে 50 গ্রাম। তাহলে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ 1000 মিলিতে যদি থাকে 50 গ্রাম, তাহলে একে কত থাকে আর 398.23 কত থাকে সেটা বের করব। আমরা একটু পাশে একটু করতে চাই। আমরা প্রথমত 60 ডিগ্রি সেলসিয়াসের হিসাবটা করি। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াসে আমি এই জিনিসটাকে একটু ওইদিকে একটু সরাই দিই, তাহলে আমার সুবিধা হবে। এইখানে থাক, আমি একটু নিচেই করি। এইখানে এখন দেখো পার্টিশনটা থেকেই যাক। এখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে 1000 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ, ওইখানে দ্রব্য থাকে 50 গ্রাম। এটা কিন্তু দ্রবণ, ঠিক আছে? সংক্ষেপে লিখবো, জায়গা ছোট তো। তাহলে 1 মিলি সম্পৃক্ত দ্রবণের দ্রব্য থাকবে 50 ভাগ হচ্ছে 1000, আর এই যে 398.23 মিলিতে 398.23 এত মিলি সম্পৃক্ত দ্রব্য থাকবে 50 গুণন 398.23 ভাগ হচ্ছে 1000 সমান কত হচ্ছে? 398 গুণন হচ্ছে 50 মিলি, 50 ভাগ হচ্ছে 1000। তাহলে মানটা হচ্ছে 19.91। এই মানটা পাচ্ছি 19.91। হ্যাঁ, এতটা। এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা কিরকম হচ্ছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা হচ্ছে এরকম। এখানে আমরা বলতে পারি যে 1000 মিলি সম্পৃক্ত দ্রবণে দ্রব্য থাকে কোন তাপমাত্রা? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত থাকে? 42 গ্রাম থাকে, 42 গ্রাম। তাহলে 1 মিলি সম্পৃক্ত দ্রবণে দ্রব্য থাকবে কতটুকু? 42 ভাগ হচ্ছে 1000, আর 398
0.23 এত মিলি সম্পৃক্ত দ্রবণ দ্রব্য থাকবে। 42 ইন্টু 398.23 ডিভাইড বাই হচ্ছে 1000। তাহলে 42 ইন্টু হচ্ছে 398.23 আর ভাগ হচ্ছে 1000 সমান হচ্ছে 16.72 গ্রাম। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে যে 450 গ্রাম সম্পৃক্ত দ্রবণটা দেওয়া আছে, এই 450 গ্রাম সম্পৃক্ত দ্রবণ যে কথা, সেইখানে কিন্তু আমরা এখন বলতে পারি যে 398.23 মিলিলিটার দ্রবণ একই কথা। তো শর্ত মতে দেওয়া আছে যে প্রতি 1000 মিলি মানে 1 লিটারে দ্রব্য থাকে 50 গ্রাম, তাহলে 398.23 মিলিতে দ্রব্য থাকে এত গ্রাম। এটা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠিক ওই পরিমাণ দ্রবণের মধ্যে দ্রব্য থাকে এত গ্রাম। তাহলে এই বাকি দ্রব্যটা যাবে কোথায়? যদি আমরা 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, তাহলে আমাদের এই পরিমাণ থেকে এই পরিমাণ দ্রবণে থাকবে আর বাকিটা নিচে কিন্তু পড়ে যাবে, মানে তরল হিসেবে জমা হবে বা ক্লাস হিসেবে জমা হবে। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা বলতে পারি যে ক্লাসের পরিমাণ, হ্যাঁ এখানে বলছে যে কি পরিমাণ ক্লাস হিসেবে জমা হবে। তাহলে ক্লাসের পরিমাণটা হবে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিমাণটা ছিল 19.91 আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে 16.72 এত গ্রাম, 3.18 গ্রাম। এই পরিমাণ ক্লাস হিসেবে জমা হবে। তো এই হচ্ছে মোটামুটি গাণিতিক সমস্যাগুলো দ্রাব্যতা থেকে। আশা করি তোমরা এনজয় করেছো। সে পর্যন্ত তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।